মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। আমাদের গল্পে পুজোর শপিং মানেই একটা না একটা গন্ডগোল হবে। আগে একবার কি হয়েছিল মনে আছে তো? নীলাঞ্জন ইলাকে 3 ঘন্টা ধর্মতলার মোড়ে দাঁড় করিয়ে রেখে নিজে ঘুমিয়ে পড়েছিল। আয়ুষ সেদিন না থাকলে এই প্রেম কাহিনী ওখানেই শেষ হয়ে যেত। এবারের পুজোর শপিং এর লোকেশন আবার ধর্মতলা। বুঝতেই পারছেন সবাই স্টুডেন্ট, সস্তায় পুজোর জামাকাপড় কিনতে হলে ধর্মতলাই সবচেয়ে ভালো জায়গা। তাই বারবার ইলা আর নীলাঞ্জন এইখানেই ফিরে আসে। তবে এইবার তাদের সঙ্গে 2 বন্ধুও এসেছে, রক্তিম আর মৌলি। আগের রাতে ওরা 4 জন মিলে ঠিক করলো সকাল 10টায় ধর্মতলায় দেখা করবে। নীলাঞ্জনের মা বুঝতেই পারল না যে তার ছেলে যে রাত 2-3টের আগে ঘুমোতে যায় না, হঠাৎ আজকে কেন 11টায় শুয়ে পড়েছে। কিন্তু নীলাঞ্জন খুব ভালো করেই জানে যে কালকে যদি সে পৌঁছতে 10 মিনিটও দেরি করে তাহলে গন্ডগোল একেবারে দি এন্ড হয়ে যাবে। তাই বাজে সময় নষ্ট না করে চুপচাপ ঘুমিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। পরের দিন সকালে যখন ইলা, রক্তিম, মৌলি ধর্মতলায় গিয়ে পৌঁছলো, দেখল নীলাঞ্জন তাদের অনেক আগে এসে দাঁড়িয়ে আছে। ইলা নীলাঞ্জনকে জিজ্ঞেস করল, কি রে, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমাদের আগে তুই চলে এসেছিস? নীলাঞ্জন উত্তর দিল, আজকে যদি দেরি করতাম তুই রেগে গিয়ে আগের বারের মতো বলতিস সব কেনাকাটি আমাকে করতে হবে। সেটা হলে একজন কাবুলিওয়ালার ধরে তার থেকে ধার নিতে হতো। পয়সা কড়ির খুব খারাপ অবস্থা, অত ঝামেলা পোয়াতে ইচ্ছে করলো না। এই শুনে ইলা খিলখিল করে হেসে উঠল। রক্তিমার মৌলিও হাসি চাপতে পারল না। এবার একটু ছোট্ট করে রক্তিমার মৌলির পরিচয়টা আপনাদের দিয়ে দিই। দুজনেই যাদবপুরে পড়ে। রক্তিমের বিষয় ভূগোল আর মৌলি পড়ছে ইংরেজি। দুজনেই মূলত ইলার বন্ধু। নীলাঞ্জনের সঙ্গে পরিচয় আছে, তবে ক্যাম্পাসে 2-1 বারের বেশি দেখা হয়নি। নীলাঞ্জন আর রক্তিমের কেনাকাটি প্রথম আধ ঘন্টার মধ্যেই হয়ে গেল। প্রথম যেই দোকানটায় ওরা ঢুকেছিল ওখান থেকেই 2টো শার্ট আর একটা প্যান্ট কিনল নীলাঞ্জন। রক্তিম কিনল একটা পাঞ্জাবি। ব্যাস, ওদের পুজো শপিং ডান। বাকি 2 ঘন্টা ওরা যে চরকির মতো গোটা নিউ মার্কেট ঘুরল তার পুরো ক্রেডিট ইলা আর মৌলির। যেই দোকানেই ওরা ঢুকছে নয়তো কিছুই পছন্দ হচ্ছে না, অথবা দরদাম করতে গিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হচ্ছে। রক্তিম আর নীলাঞ্জন নিজেদের মধ্যে এটাই বলাবলি করছিল যে এই দরদাম ব্যাপারটা সবাই পারে না, এটাও একটা শিল্প, আলাদা করে শিখতে হয়। আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে। একটা দোকানে ঢুকে ইলা আর মৌলি বলল তাদের শাড়ি আর সালোয়ার কামিজ দেখাতে। দোকানদার একজন বৃদ্ধ লোক, বয়স্ক দোকানদার ওদের কথা মতো জামা নামাতে থাকলো। প্রথমে তো তাদের কিছুই পছন্দ হচ্ছিল না। শেষমেশ ইলা একটা হলুদ শাড়ি পছন্দ করল আর মৌলি একটা নীল সালোয়ার কামিজের সেট। ইলা বৃদ্ধ দোকানদারকে জিজ্ঞেস করল, ও দাদু, এই শাড়িটা নেব, তোমায় কত দেবো বলো? দোকানদার সঙ্গে সঙ্গে জবাব দিল, এই শাড়ির দাম তো 700 টাকা। এবার মৌলি প্রশ্ন করল, আর ওই সালোয়ার কামিজটার? 550, উত্তর দিল দোকানদার। এবার ইলা বলে উঠল, দাদু তুমি কিন্তু খুব বেশি দাম বলছো, একটু কম করে বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা 2টো মিলিয়ে কত দিতে চাও? জিজ্ঞেস করলো দোকানদার। মৌলি বলল, শাড়ি আর সালোয়ার কামিজটা মিলিয়ে তুমি বলছো 1150 টাকা নেবে? আমরা তোমাকে 500 টাকার বেশি কিছুতেই দিতে পারবো না। এই শুনে নীলাঞ্জন মনে মনে ভাবল, আমি যদি এই দোকানদারের জায়গায় থাকতাম, মৌলির বলা দাম শুনে নির্ঘাত আমার প্রেশার বেড়ে যেত বা একেবারে হার্ট অ্যাটাক হয়ে যেত। সৌভাগ্যক্রমে এই দোকানদার দাদুর 2টোর মধ্যে কোনোটাই হলো না, হলে বেশ মুশকিল হতো। উল্টে এই দরদামের যুদ্ধে দাদু কোমর বেঁধে নামল। এই যুদ্ধ টানা 40 মিনিট ধরে চলল। চিৎকার চেঁচামেচি কিছুই বাদ রইল না। শুধু একবার হাতাহাতি হলেই 16 কলা পূর্ণ হয়ে যেত। এই পরিবেশ সামলাতে না পেরে নীলাঞ্জন আর রক্তিম বাইরে সিগারেট খেতে চলে গেল। যখন দোকান থেকে ইলা আর মৌলি বেরোলো তখন তাদের হাতে 2টো ব্যাগ। 2জন মহিলা গর্ব করে ঘোষণা করল যে শাড়ি আর সালোয়ার কামিজ মিলিয়ে তারা দাদুকে 700 টাকা দিয়ে এসেছে।
এই শুনে রক্তিম বলল, তোরা বোধহয় আজ দায়িত্ব নিয়ে দাদুর আয়ু কমিয়ে এলি। এই বৃদ্ধ বয়সে কি আর দুজন জাঁদরেল মহিলার সঙ্গে দাদু পেরে ওঠে? নীলাঞ্জন সম্মতি জানিয়ে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ একদম, এই কাজ করা তোদের ঘোর অন্যায় হয়েছে। মৌলি নীলাঞ্জন আর রক্তিমের কথা শুনে বলল, জানিস, আমি ছোটবেলায় গান শিখতে যেতাম। যারা গান ভালো গাইতে পারতো না তারা খালি আমার গান শুনে খুঁত ধরার চেষ্টা করত। তোদেরও একই অবস্থা, নিজেরা দরদাম করতে পারিস না, আর আমরা যারা পারি তাদের নিয়ে ইয়ার্কি মারিস। নীলাঞ্জন ভেবেছিল একবার বলবে, তোর যা গান আমি ক্যাম্পাসে শুনেছি, ভালো না লাগাটাই স্বাভাবিক, তবে অযথা একটা ঝামেলা হবে ভেবে চেপে গেল। এর মধ্যে ইলা নীলাঞ্জনের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, এই নীলাঞ্জন, একটু এই ব্যাগটা ধরতো, একটা জিনিস কিনতে ভুলে গেছি। কোনো উত্তরের অপেক্ষা না করে দাদুর দোকানে আবার ঢুকে গেল ইলা। কিছুক্ষণ পরে আরেকটা শাড়ি কিনে হাজির হলো। নীলাঞ্জন প্রশ্ন করল, এটা কার জন্য কিনলি? ইলা কঠিন গলায় জবাব দিল, ঠিক সময় জানতে পারবি, এখন অত বোঝাতে পারছি না। নীলাঞ্জনের মনটা কৌতূহলে ভরে গেল, তবে সে আর বাড়তি কথা বলল না। ইলা যখন বলবে বলেছে, ঠিক বলবে। কেনাকাটার পর্ব শেষ হওয়ার পর রক্তিম প্রস্তাব দিল, অনেক তো হলো শপিং, এবার একটু কোথাও গিয়ে খেলে হয় না? আর দেরি করলে পেট ডাকতে শুরু করবে। সবার মনেই এই ইচ্ছে জেগেছিল। রক্তিম বলতে সবাই একবারে রাজি হয়ে গেল। সাদা ভাত, পোস্তর বড়া, কষা মাংস আর মিষ্টি দই সাঁটিয়ে চার মূর্তি বেরোলো। রক্তিম আর মৌলি শ্যামবাজারের দিকে যাবে। ওরা টাটা বলে বাস ধরে চলে গেল। নীলাঞ্জন ইলাকে জিজ্ঞেস করল, যাদবপুর থেকে ট্রেন ধরবি তো? তোকে ছেড়ে তাহলে আমি বাড়ি ফিরব। ইলা জবাব দিল, ট্রেন ধরবো, কিন্তু আগে আমি একবার তোর বাড়ি যেতে চাই। নীলাঞ্জন অবাক হয়ে প্রশ্ন করল, আমার বাড়ি কেন? তোর মায়ের জন্য যে শাড়িটা কিনলাম সেটা দিয়ে আসতে হবে তো, তোর হাতে আমি পাঠাবো না, আমি নিজে গিয়ে দিতে চাই। নীলাঞ্জন হাঁ করে ইলার দিকে তাকিয়ে থাকল। সে ভাবতেও পারেনি যে তার মার জন্য ইলা আলাদা করে শাড়ি কিনবে। ইলার সঙ্গে নীলাঞ্জনের মায়ের শেষ কথা হয়েছিল সেদিন হাসপাতালে। ইলার জন্যই তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে, এই ধারণাই এত বছর ঘুরপাক খাচ্ছিল নীলাঞ্জনের মায়ের মাথায়। আজকে সেই ধারণা একেবারে পাল্টে যাবে। পুজোর সময় বৌমা যদি নিজের হাতে শাশুড়িকে শাড়ি উপহার দেয়, যে কোনো শাশুড়ি ইমপ্রেস হবেই। জানি একটু বাংলা সিরিয়াল মার্কা শোনাচ্ছে তো, কিন্তু ভুলে যাবেন না, যা রটে তার কিছুটা তো বটে। এই প্রবাদটা মাথায় রাখবেন। আমাদের এই গল্পের শেষ ধাপে অনেক কিছু রটবে আর অনেক কিছু ঘটবে। রক্তিম আর মৌলি যখন আমাদের নায়ক নায়িকার সঙ্গে পুজোর শপিং করতে বেরিয়েছিল, তখন ওরা জাস্ট বন্ধু। তবে পুজোর শরতের হাওয়া কখন যে নিছক বন্ধুত্বকে প্রেমে বদলে দেয় বোঝা মুশকিল। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। দশমীর পরের দিনই রক্তিম আর মৌলি ঘোষণা করে দিল যে তারা প্রেম করা শুরু করে দিয়েছে। জানি আপনারা কি ভাবছেন, আমাদের চলন্ত প্রেম কাহিনীতে আমি জোর করে কেন অন্য প্রেমিক জুটির গল্প ঢোকাচ্ছি, তাই তো? রক্তিম আর মৌলির প্রেম এখানে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ শুধু মৌলি। পুরো নাম মৌলি সেন, যাদবপুর ইংরেজি অনার্সের ছাত্রী। পুজোর মরশুম শেষ হয়ে গেলে কলকাতাবাসীরা পার্মানেন্ট ডিপ্রেশনে চলে যায়। কাজে ফিরে যেতে হবে। যেই ডেইলি রুটিন ভেঙে এতগুলো দিন চুটিয়ে মজা করেছে, সেই জঘন্য রুটিনে ফিরতে হবে। কিন্তু যাদবপুর ক্যাম্পাসের মেজাজটা একেবারে উল্টো হয়। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা একটা উৎসব কাটিয়ে অন্য উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু করে। সেই উৎসবের নাম সংস্কৃতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল কলেজ ফেস্ট হল এই সংস্কৃতি। ইঞ্জিনিয়ারিং, আর্ট, সায়েন্সের প্রত্যেক কটা ফ্যাকাল্টি আলাদা করে ফেস্ট অর্গানাইজ করে। কলকাতায় দুর্গাপুজো চলে 5 দিন ধরে, বড় জোর 6 দিন, কিন্তু যাদবপুরের সংস্কৃতি চলে টানা 2 সপ্তাহ ধরে। খেলাধুলো, খাওয়া দাওয়া, নাটক, গান আর নাচের প্রতিযোগিতা, আর অবশ্যই
রাতে কোনো নামি দামি বাংলা ব্যান্ডের পারফরমেন্স। সেই বছর ইঞ্জিনিয়ারিংয়ের ফেস্টের দায়িত্ব দেয়া হলো নীলাঞ্জনকে, আর আর্টসের দায়িত্ব নেওয়ার জন্যে নির্বাচিত হয়েছিল মৌলি সেন। ওই ফেস্টের মিটিংয়ে নীলাঞ্জনের আবার মৌলির সঙ্গে দেখা হলো। সেই ধর্মতলার পর আবার আজকে দেখা। মিটিং শেষ হওয়ার পর মৌলি নিজে থেকেই নীলাঞ্জনের সঙ্গে কথা বলতে এলো। কিরে, তোর খবর কি? জিজ্ঞেস করলো মৌলি। নীলাঞ্জন উত্তর দিল, আমি তো একদম বিন্দাস আছি, তুই বল তোর নতুন প্রেম কেমন চলছে? মন্দ চলছে না। নীলাঞ্জন বলল, আমার কিন্তু ওই ধর্মতলাতেই মনে হয়েছিল একটা লাভি ডাভি ব্যাপার আছে তোদের মধ্যে। এই কথা ইলাকে বলতেও আমাকে ধমক দিয়ে বলল আমার নাকি সব কিছুতে বাড়াবাড়ি, কিন্তু শেষমেশ প্রমাণ হয়ে গেল আমার অনুমানই ঠিক ছিল। এই কথা শুনে হেসে উঠল মৌলি। মৌলি বলল, তোর অনুমান তো ঠিক হবেই, এই বিষয়ে মাস্টারম্যান তুই। নীলাঞ্জন প্রশ্ন করল, মাস্টারম্যান? এটা একটু বেশি হয়ে গেল না? কি বলছিস? তুই আর ইলা 4 বছর হলো সম্পর্কে আছিস, তোকে মাস্টার বলবো না তো আর কাকে বলবো? যা ক্রেডিট সব ইলার। আমি যা ভুলভাল কাণ্ড করেছি এই কয়েকটা বছর, ওরা আমাকে কবে ছেড়ে চলে যাওয়ার কথা। ইলা তোকে সহজে ছেড়ে যাবে না, তবে আমাকে এখন একটু যেতে হবে। রক্তিমকে একটা পাঞ্জাবি দেবো ভাবছি, ওটা কিনতেই যাব। হ্যাঁ নিশ্চয়ই, টাটা। নীলাঞ্জন আর মৌলির আবার দেখা হবে, আরও অনেকবার দেখা হবে। ইলা এই সময় খুব ব্যস্ত হয়ে গেছিল। ওর নাচের স্কুল রবীন্দ্র সদনে একটা নৃত্যনাট্যের শো করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই শোয়ের রিহার্সাল করার জন্যে ইলা ইউনিভার্সিটির ক্লাস করে নীলাঞ্জনের সঙ্গে একটু সময় কাটিয়েই নাচের স্কুলে ছুটত। ইলার অনুপস্থিতিতে নীলাঞ্জন রক্তিম আর মৌলির সঙ্গে প্রচুর আড্ডা মারত। অল্প সময়ের মধ্যেই ওরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। বন্ধুত্বটা মৌলির সঙ্গে বেশি জমেছিল, রক্তিমের সঙ্গে কম। বহুদিন এরকম হয়েছে রক্তিম আসতে পারেনি, শুধু নীলাঞ্জন আর মৌলি একসঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। এই রকমই একটা দিনের কথা। মৌলি আর নীলাঞ্জন নিজেদের পড়াশোনা নিয়ে কথা বলা বলি করছে। মৌলি বলল, আমি না একটা বিরাট ব্লান্ডার করেছি। নীলাঞ্জন প্রশ্ন করল, কি ব্লান্ডার? সেকেন্ড ইয়ারে আমি ভুল করে 5 সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নিয়ে নিয়েছিলাম। তারপর আর কি, অঙ্কে কাঁচা হয়ে ইকোনমিক্স নিলে যা হয় তাই হলো, ডাহা ফেল করলাম। পরের বার পরীক্ষা দিয়ে ম্যানেজ করে নিয়েছিস তো? ওটাই তো চাপ, দ্বিতীয়বারও ফেল করেছি। হায় কপাল, সামনের সেমিস্টারে আবার ফেল করলে তো খুব চাপ হয়ে যাবে। জানি, কিন্তু আমি অঙ্কে এতটাই খারাপ যে নিজের চেষ্টায় পাস করতে পারবো না। কেউ দেখিয়ে না দিলে এই পরীক্ষায় উত্তরণ অসম্ভব। নীলাঞ্জন কিছুক্ষণ চুপ করে মৌলির দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ করে বলে উঠল, তুই যদি চাস আমি তোকে পড়িয়ে দিতে পারি। অঙ্কে আমি বরাবরই ভালো, তাছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের তো অঙ্ক করতেই হয়। মৌলি ভীষণ উত্তেজিত হয়ে জবাব দিল, তুই সত্যিই আমাকে পড়িয়ে দিবি? ওমা, আমি খামোকা এই বিষয়ে তোর সঙ্গে ইয়ার্কি মারতে যাব কেন? তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। বাবারে বাবা, আগে সাহায্যটা করতে দে, তারপর তো ধন্যবাদ জানানোর কথা আসবে। চা খাবি তো? বলল মৌলি। হ্যাঁ, একটু চা খেলে মন্দ হয় না। চল শ্যামলদার দোকান, আমি খাওয়াচ্ছি। আমার নতুন টিচার বলে কথা। সেদিন থেকে নীলাঞ্জন সপ্তাহে 1 দিন করে মৌলির বাড়ি যাওয়া শুরু করলো ওকে অঙ্ক পড়াতে। মৌলির আসল বাড়ি হাবড়া অশোকনগরে। সন্তোষপুরেও একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতো একা। যারা যারা নীলাঞ্জন আর মৌলির এই নতুন বন্ধুত্বে শুধু বন্ধুত্বটাই দেখতে পাচ্ছেন, তাদের আগে থেকে বলে রাখি, আমিষভাবে ভাবতে শুরু করুন। সুন্দরী মহিলা, সন্তোষপুরে নিজের বাড়ি, ইলার ব্যস্ততা, এই সব কিছু মিলিয়ে নীলাঞ্জনের বিপথে যাওয়ার রেসিপি তৈরি হচ্ছিল। এদিকে নীলাঞ্জনকেও ক্যারেক্টার সার্টিফিকেট দেবে এমন গ্যাজেটেড অফিসার নেই। কিন্তু মজাটা কোথায় জানেন? নীলাঞ্জন নিজেই বুঝতে পারেনি সে মৌলির হাত ধরে বিপথে যেতে শুরু করবে। ইলা কিছু একটা আঁচ করতে পেরেছিল। কেস যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল এটা আন্দাজ করা কঠিন কাজ নয়।
নীলাঞ্জন আর মৌলির মেলামেশা দেখে ইলার মনে একটা অদ্ভুত সন্দেহ বাসা বাঁধল। সে তাও নীলাঞ্জনকে কিচ্ছু বলল না, সব সন্দেহ আর অস্বস্তি হজম করে নিল। কিন্তু এই সব বিষয়ে ধৈর্য আর কত দিন ধরে রাখা যায়? ইঞ্জিনিয়ারিং এর ফেস্টের একদিন ইলার এই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তখন ওপেন এয়ার থিয়েটারে দর্শন বিভাগের একটা নাটক চলছিল। সাউন্ড প্যানেলের সামনে মৌলি আর নীলাঞ্জন পাশাপাশি বসেছিল। আপত্তিকর কিছুই ওরা করছিল না, খালি মৌলির মাথাটা নীলাঞ্জনের কাঁধে রাখা ছিল। ইলা নাচের রিহার্সালে যাওয়ার আগে নীলাঞ্জনের সঙ্গে একবার ওপেন এয়ার থিয়েটারে দেখা করতে আসে, আর সেই রোম্যান্টিক সিন দেখে ফেলে। নীলাঞ্জন আর মৌলির মুখোমুখি এসে দাঁড়ায় ইলা। কঠিন গলায় বলে, নীলাঞ্জন, একবার বাইরে চল, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। নীলাঞ্জন উঠে দাঁড়িয়ে উত্তর দেয়, আচ্ছা চল। ওপেন এয়ার থিয়েটার থেকে বেরিয়ে আসে নীলাঞ্জন আর ইলা। বল, কি বলবি? বলল নীলাঞ্জন। গম্ভীর গলায় উত্তর দিল ইলা, তোকে আর মৌলিকে বেশ ভালো মানাচ্ছে। মানে? বললাম তো, তোকে আর মৌলিকে বেশ ভালো মানাচ্ছে। আমার রিহার্সালে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এই বলে ইলা গট গট করে হেঁটে বেরিয়ে গেল। নীলাঞ্জন হতভম্ব হয়ে ওপেন এয়ার থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকল, কি বলতে চাইল ইলা? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।